রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। কাল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক। আসিয়ান জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে যে সম্পর্ক পুনর্নির্মাণের ওটাকে একটু ধারাবাহিকতা আমি বর্তমান প্রধানমন্ত্রী যে মালয়েশিয়াতে যাচ্ছেন ওদের ধারাবাহিকতা আমি দেখতে চাচ্ছি। মুক্ত বাণিজ্যিক চুক্তি ও উন্নয়ন সম্পর্ক করের আওতায় আসতে হবে সবাইকে, প্রস্তাবিত বাজেট প্রাসঙ্গিক বলছেন অর্থমন্ত্রী। আমি আশা করছি থার্ড ইয়ারে গিয়ে ইকোনমি উচ্চারণ করলাম। বাস্তবতা বিবর্জিত বলছে সিপিডি। If you take the inflation rate into consideration, this is not enough. ইলিয়াস আলীকে গুম করেছেন জিয়াউল আহসান। ট্রাইব্যুনালের সাবেক দেহরক্ষীর সাক্ষ্য। 10 বিডিআর সদস্য সহ 30 জনকে হত্যার বর্ণনা। আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গলফ করেছি, আপনাদের কথা মতো গলফ করেছি। এখন এর বেশি আমি আর কি করব? কাতারে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত, সবার বাড়ি সিলেটের কানাইঘাটে, শোকের মাতম। সহযোগিতার আশ্বাস প্রশাসনের। তাদের আমাদের তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা সহায়তা প্রয়োজন কিনা তাদের সাথে আমরা কথাবার্তা বলেছি। বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি। বন্যার শঙ্কায় নদী পারের মানুষ। সিলেট ও সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, বন্ধ পর্যটন। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুর 2:45টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডাক্তার জুবায়দা রহমান। কাল কুয়ালালামপুরে বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে। গুরুত্ব পাবে বাংলাদেশের শ্রমশক্তি পাঠানো এবং শুল্কমুক্ত বাণিজ্য সম্প্রসারণ প্রসঙ্গ। পরে 23 জুন চীন সফরে যাবেন তারেক রহমান। বৈঠক করবেন প্রধানমন্ত্রী লি কিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এ বিষয়ে আরো খবর জানাতে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, জানতে চাইব যে কাল প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, সেই বিষয়ে একটু জানাবেন। কি কি বিষয় আসলে গুরুত্ব পাবে এই আলোচনায়? অর্থী প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের প্রথম সফরে মালয়েশিয়া কিছুক্ষণ আগে পৌঁছেছেন। এই সফরটি একই সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দুই দেশের জন্যই, কারণ এটি তার প্রথম সফর। আর এসেই তিনি সরাসরি, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে, যে তিনি একটি সুধী সমাবেশে যোগ দিবেন, যেখানে আছে এখানকার স্থানীয়রা, বিশেষ করে বাংলাদেশি প্রবাসী যারা, তাদের আয়োজনে তিনি এসেই এখানে আসলে তাদের সঙ্গে মত বিনিময় করবেন। আর এই সফর ঘিরে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, বিশেষ করে আমাদের শ্রম বাজার এবং বিনিয়োগ সহ জ্বালানি খাত, শিক্ষা খাত এবং আমাদের যারা স্টুডেন্টরা এখানে পড়তে আসে তাদের পড়াশোনা শেষ করার পরে জব সার্চিং ভিসার একটি বিষয় নিয়েও কথা বলার কথা রয়েছে। তো অনেকগুলো জটিলতার সমাধান হবে এবং দ্বিপাক্ষিক যেই বিনিয়োগ এবং রপ্তানি আমদানির সম্পর্ক রয়েছে সেখানে একটি ভারসাম্য আনা হবে বলে আমরা জানতে পারছি। সেক্ষেত্রে এবং আগামীকালকে প্রধানমন্ত্রীর সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক, প্রধানমন্ত্রীর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছে, সেটিও একটি তাৎপর্যপূর্ণ বৈঠক হতে চলেছে। আমি একটু কথা বলতে চাই মালয়েশিয়ায় অবস্থানরত বাঙালি প্রবাসী সাংবাদিক খোন্দকার মুশতাক আহমেদ, আপনার সঙ্গে কথা বলতে চাই। এই যে বাঙালি কমিউনিটির যারা আজকে এখানে এসেছে, কুয়ালালামপুরে জড়ো হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে, তারা আসলে প্রধানমন্ত্রীকে কি বার্তা দিতে চায় বা তাদের প্রত্যাশার জায়গা কি, এবং প্রধানমন্ত্রীর এই সফরকে মালয়েশিয়া সরকার কিংবা এখানে যারা প্রবাসী বাঙালি আছে তারা কিভাবে দেখছে? মালয়েশিয়াতে আসলে আমাদের শ্রমিক রয়েছে প্রায় 15 লাখ, 1.5 মিলিয়ন। তো ওরা এছাড়াও মালয়েশিয়াতে ছাত্র, ব্যবসায়ী, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন প্রফেশনের লোক রয়েছে। মালয়েশিয়াতে আসলে আমাদের বাংলাদেশের শ্রমবাজারের মেইন সৌদি আরবের পরেই দ্বিতীয় অবস্থান। তো এখানে প্রবাসীদের মধ্যে প্রবাসীদের প্রত্যাশা যে মালয়েশিয়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মালয়েশিয়া আসছেন, মালয়েশিয়াতে কিছু অনিবন্ধিত ওয়ার্কার রয়েছে যাদেরকে আমরা আসলে
ইলিগেল ওয়ার্কার বলি বা লিগ্যালিটি, তাদের কাগজপত্রের বৈধতার কিছু ব্যাপার ছিল। তো এই অবৈধদের বৈধতাকরণের একটা ব্যাপার রয়েছে। তাছাড়া মালয়েশিয়ার যে শ্রমবাজারটা যেন মানুষের সাধ্যের মধ্যে যে অ্যামাউন্টটা আসে সেটা ওরা প্রত্যাশা করছে। আর পাশাপাশি হলো যে এখানে যারা ছাত্ররা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তারা এখানে যারা গ্রাজুয়েশন করছে, গ্রাজুয়েশনের পরে এখানে যে চাকুরির যে ব্যাপারটা, এটা আসলে অন্যান্য দেশের জন্য, অন্যান্য 33টা দেশের জন্য শিক্ষার্থী যারা রয়েছে তাদের গ্রাজুয়েশনের পরে তারা একটা চাকুরির সুবিধা পায় এখানে 1 বছরের জন্য, কিন্তু সেটা বাংলাদেশের জন্য বন্ধ রয়েছে। এই জিনিসটা চালু হওয়া বাংলাদেশিদের জন্য আগে যেমন মাল্টিপল এন্ট্রি ভিসা অন্যান্য দেশের জন্য চালু থাকলেও মালয়েশিয়াতে ওয়ার্কারদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসাটা বন্ধ ছিল। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই জিনিসটা চালু হয়েছে। এখন মালয়েশিয়াতে যারা শ্রমিক বিষয় রয়েছে তারা বছরে যে কবার প্রয়োজন তারা দেশে আসা যাওয়া করতে পারেন। সেরকম ভাবে তারা শিক্ষার্থীদের জন্য যে সুবিধাটা, সেই সুবিধাটাও তারা চাচ্ছেন। সব মিলিয়ে এখানে যারা প্রবাসী বাঙালির কমিউনিটি আছে, বাংলাদেশি, তাদের প্রত্যাশার জায়গাটা আসলে অনেক। আমি একটু একজন প্রবাসী বাঙালির সঙ্গে কথা বলতে চাই। আপনারা আসলে প্রধানমন্ত্রীকে আসলে এই সুধী সমাবেশ থেকে কি বার্তা দিতে চান? আসসালামু আলাইকুম। প্রত্যাশার জায়গা কতখানি মনে করছেন যে ফলপ্রসূ হবে আজকের এই মতবিনিময় সভা? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি হচ্ছে যে তার প্রথম সফরটাকে মালয়েশিয়াকে বাছাই করেছেন। তো আমরা চাচ্ছি যে আমাদের প্রবাসীদের যে প্রবাস বান্ধব যে চাওয়াগুলো, বিশেষ করে অবৈধদের বৈধতাকরণ, তারপর হচ্ছে যে আমাদের শ্রমবাজারটা যেন স্বল্প খরচে হয়, এখানে যেন সিন্ডিকেট মুক্ত থাকে। এবং আপনি জানেন যে অন্যান্য দেশের হচ্ছে যে স্টুডেন্টদেরকে হচ্ছে গ্রাজুয়েট পাস দেওয়া হয় তার মালয়েশিয়াতে পড়াশোনার শেষে, কিন্তু বাংলাদেশিদের জন্য শুধু একমাত্র দেওয়া হচ্ছে না। তো আমরা চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী এসে যেন মালয়েশিয়া সরকারের সাথে কূটনৈতিক আলোচনা করেন এই বিষয়গুলো, যে অবৈধদের বৈধতা দেওয়ার বিষয়গুলো, তারপর হচ্ছে যে আমাদের শ্রমবাজার যেন আবার উন্মুক্ত হয় এবং স্টুডেন্ট যারা আছে এখানে যেন তাদেরকে গ্রাজুয়েট পাস দেওয়া হয়। আরেকটা বিষয়, আমরা প্রবাসী যারা আছি আমরা পরামর্শ দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের বাংলাদেশের সরকারকে। আপনি জানেন মালয়েশিয়া হচ্ছে একটা টুরিস্ট প্রধান দেশ। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রত্যেক বছর টুরিস্ট আসে। মালয়েশিয়ান সরকার এখানে লক্ষ লক্ষ হচ্ছে ডলার ইনকাম করছে। তো আমাদের দেশটাকে কিভাবে টুরিস্ট প্রধান একটা দেশ করা যায় সেই লক্ষ্যের জন্য তিনি কাজ করেন। ধন্যবাদ। তো অনেকগুলো বিষয় কিন্তু উঠে আসলো। বাংলাদেশের পর্যটন নিয়েও তাদের কিন্তু প্রস্তাবনা রয়েছে। একই সাথে বিশেষ করে যারা শিক্ষার্থী মালয়েশিয়ায় পড়তে আসে বাংলাদেশ থেকে, তারা এক ধরনের বৈষম্যের মধ্যে রয়েছে। সেই বিষয়েও তারা আসলে প্রধানমন্ত্রীকে এই বিষয়গুলো তুলে ধরতে চায়। এছাড়া দ্বিপাক্ষিক যে বিষয়গুলো রাষ্ট্রীয়, সেই বিষয়গুলো আসলে কালকে 2 দেশের প্রধানমন্ত্রীর যে বৈঠক, সেটার মধ্য দিয়ে আসলে জানা যাবে যে কি কি নতুন চুক্তি বা সমঝোতা স্মারক সই হলো। মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী মালয়েশিয়ার কুয়ালালামপুরে সুধী সমাবেশে যোগদান করবেন। জি, ধন্যবাদ আপনাকে। মারুফার রহমান জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর নিয়ে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের মাধ্যমে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের নতুন যাত্রা শুরু করল বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন এই সফর আসিয়ান জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং শ্রম বাজার খোলার বিষয়টিও গুরুত্ব পাবে সফরে। বিস্তারিত হোসেন শাহাদাতের রিপোর্টে। পূর্ব ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে 2001 সালে লুক ইস্ট নীতি গ্রহণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নতুন বাজার, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরিই ছিল তার এই নীতির প্রধান উদ্দেশ্য। ক্ষমতা এসে প্রথম বিদেশ সফরেই মালয়েশিয়া ও চীনকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন ইস্ট লুক নীতি পুনরুজ্জীবিত করতেই এমন সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। দক্ষিণ পূর্ব এশীয় জোট আসিয়ানে যুক্ত হওয়ার পথেও গুরুত্ব পাবে এই সফর। খালেদা জিয়া সরকারের সময় 2001 থেকে 2006 সালে যে ইস্ট পলিসিটা নিয়েছিল, মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে যে সম্পর্ক পুনর্নির্মাণের, ওটাকে একটু ধারাবাহিকতা আমি বর্তমান প্রধানমন্ত্রী যে মালয়েশিয়াতে যাচ্ছেন ওদের ধারাবাহিকতা আমি দেখতে চাচ্ছি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেওয়া এবং বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির সব বাধা দূর করার উপর গুরুত্ব দেওয়া হবে এই সফরে। আমাদের যে শ্রমিকরা তারা অল্প খরচে সহজে
তারা ভিসা প্রক্রিয়া থেকে আরম্ভ করে সেখানে যেতে পারে এবং সেখানে তারা যাতে যেই কাজের জন্য তারা যাওয়ার কথা সেটি যাতে স্বাচ্ছন্দ্য করে এবং তাদের বিভিন্ন মজুরি থেকে আরম্ভ করে সোশ্যাল যে সমস্ত বিষয়গুলো সেগুলো যাতে আসলে আলোচনার মধ্যে প্রাধান্য পায়। দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করতেও বড় ভূমিকা রাখবে এই সফর। হিসেব বলছে বর্তমানে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার $260 কোটি, যা এখনো বাংলাদেশের পক্ষে ভারসাম্যপূর্ণ নয়। প্রধানমন্ত্রীর সফরকালে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে মুক্ত বাণিজ্য চুক্তি হতে পারে গেম চেঞ্জার। মালয়েশিয়ান এফডিআই বাংলাদেশে আসার কথা দীর্ঘদিন থেকে শুনছি, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসবে। 2 দিনের এই সফরে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। অল্প টাকা দিয়ে হলেও করের আওতায় আসতে হবে দেশের মানুষকে, এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সিপিডি আয়োজিত বাজেট সংলাপে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। সংলাপে সিপিডির পক্ষ থেকে প্রস্তাবিত বাজেটকে বাস্তবতা বিবর্জিত ও উচ্চাভিলাষী বলা হলেও নতুন বাজেটকে প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। আর প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাতের আয়কর কাঠামোতে বড় বৈষম্য দেখা গেছে বলে জানায় সিপিডি। তারা বলছে নতুন কাঠামোয় তুলনামূলক কম আয়ের মানুষের উপর করের বোঝা বেশি। প্রস্তাবিত বাজেটে কর কাঠামোতে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন, কিন্তু এতে কম আয়ের মানুষের ওপর চাপ বাড়বে বলে দাবি করছে সিপিডি। সংস্থাটি বলছে যাদের বার্ষিক করযোগ্য আয় 6 থেকে 15 লাখ টাকা, নতুন বাজেটে তাদের কর দায় 12.5% থেকে 16.5% পর্যন্ত বাড়বে। বিপরীতে 30 লাখ টাকার বেশি আয়কারীদের বাড়বে মাত্র 7.5%। Tax free income threshold from 3,50,000 to 3,75,000. But if you take the inflation rate into consideration, this is not enough. সংস্থাটি বলছে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য পূরণে খাদ্য ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রয়োজন হবে বিচক্ষণ মুদ্রানীতি। অর্থনীতিবিদরা বলেন বাজেটের আকারের চেয়ে এর বাস্তবায়ন সক্ষমতা বাড়ানোতে বেশি গুরুত্ব দিতে হবে। The need for stabilization versus economic recovery and achieving high growth rate. So here is the point. The Finance Ministry in the next month, in July, offers us an implementation roadmap. এ সময় জ্বালানি সংকট দ্রুত সমাধান ও ব্যবসার পরিবেশ সহজ করার দাবি জানান ব্যবসায়ীরা। How about the private sector health and whether they can really able to move forward even with that lot of support we have listened and you have seen on the papers. উৎস কর কর্তনকে বাধ্যতামূলক ন্যূনতম কর হিসাবে বিবেচনা না করে অগ্রিম কর হিসাবে গণ্য করা হবে এবং অতিরিক্ত পরিশোধিত উৎসে কর ফেরত প্রদানের ব্যবস্থা করার প্রস্তাব করা হয়েছে। তবে অর্থনীতিকে শক্ত ও টেকসই অবস্থানে ফিরিয়ে আনতে 2 বছর সময় চাইলেন অর্থমন্ত্রী। আসলের মধ্যে আমরা যেটা বলছি যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতা থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি, আমি আশা করছি থার্ড ইয়ারে গিয়ে ইকোনমি উচ্চারণ। এছাড়া ব্যবসার পরিবেশ ও জীবনযাত্রা সহজ করতে সরকার নিয়মকানুন শিথিল করার পথে হাঁটছে বলে জানান অর্থমন্ত্রী। বাংলায় বলতে হবে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। বাজেট নিয়ে বিরোধী দলের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে সংসদে আব্দুল হান্নান মাসুদ এমপির বক্তব্য ঘিরে উত্তাপ সৃষ্টি হয়। তার বক্তব্যের সমালোচনা করেন স্পিকার সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিকেলে বাজেট সম্পর্কিত আলোচনায় উত্তেজনা তৈরি হয়। এ সময় হান্নান মাসুদ বক্তব্য রাখতে গিয়ে সংসদ নেতা সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা পুরোটাই বাতিলের অনুরোধ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এই বিষয়ে যেটুকু অসত্য বক্তব্য আছে সেগুলো বাদ দেওয়ারও অনুরোধ জানান স্থানীয় সরকার মন্ত্রী। বিরোধী দলীয় উপনেতা নাহিদ ইসলাম বলেন প্রধানমন্ত্রীও ভুল বলতে পারেন, বিরোধী দল ওনার বক্তব্যেরও সমালোচনা করার অধিকার রাখে। আপনার ফ্যাসিস্টের কথা বলেন, ফ্যাসিস্টের আচরণ তো আপনাদের কাছ থেকে। ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, এই সংসদে কোনো অসত্য বাক্য উত্থাপন করা হোক বা এমন কথা বলা না হোক যে কথায় আমাদের মান সম্মান হানি হয়, সংসদ নেতাকে কটূক্তি করা হয়। যার যার গ্রামারকে সেই জায়গায় আমরা রাখি। বাইরের জবাব বাইরে দিব, সংসদের জবাব সংসদে হোক। তবে এটা সত্য এটা অসত্য
এই ঝগড়ায় যদি আমরা যাই তাহলে অনেক কিছু আমাদের জন্য হয়তো বা লজ্জাজনক হয়ে যাবে। আমি চাচ্ছি না কারো সম্মানের সাথে এই লজ্জাটা লেগে থাকুক। মাওলানা মামুনুল হককে নিয়ে সংসদে করা মন্তব্যকে অনভিপ্রেত আখ্যা দিয়ে বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ দিয়েছেন স্পিকার। একই সঙ্গে নিজের একটি মন্তব্য এক্সপ্যান্ড করার কথা জানান তিনি। গেল বৃহস্পতিবার ঢাকা 1 আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক মাওলানা মামুনুল হককে নিয়ে যে মন্তব্য করেছেন তা অনভিপ্রেত, যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা সংসদীয় রীতির পরিপন্থী। তাই তার বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্পিকার নিজের করা একটি বক্তব্য এক্সপান্ড করে ভবিষ্যতে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় পয়েন্ট অফ অর্ডার 14 জন নীলফামারী 4-এর সংসদ সদস্য নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেন, কিন্তু ওনার বাবা জীবিত আছে উল্লেখ করে তার এই বক্তব্য সংসদের কার্যপ্রণালী থেকে বাদ দেওয়ার আবেদন জানানো হয়। এ বিষয়ে স্পিকার বলেন, সেদিনই তার অফিস কক্ষে সেই সংসদ সদস্য ভুলে বলেছেন বলে স্বীকার করেন, উল্লেখ করে তার সেই বক্তব্য বাদ দেওয়া হয়। মাওলানা মামুনুল হক সম্পর্কে কথিত পরকীয়া সম্পর্কে দু একটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। সাথে সাথে আমারও একটি বক্তব্য সেখানে আমি উল্লেখ করেছিলাম যে কোনো ব্যক্তির অন্ধকার জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল। সেই অন্ধকারাচ্ছন্ন এই অধ্যায় এটিকেও এক্সপান্ড করা হলো। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম সহ 30 জনকে হত্যার সাক্ষ্য দিলেন সেনা সদস্য ইমরুল কায়েস। তিনি জিয়াউলের সাবেক দেহরক্ষী। পিলখানা হত্যাকাণ্ডের পর 10 বিডিআর সদস্যকে ক্রস ফায়ারে হত্যার তথ্য উঠে আসে সাক্ষীর বর্ণনায়। পরে গণমাধ্যমে জিয়াউল আহসানকে নিষ্ঠুর খুনি হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 2012 সালের 17 এপ্রিল গুম করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে। এবার সেই গুমের সাথে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পৃক্ততার কথা উঠে এলো ট্রাইব্যুনালের সাক্ষ্যে। রোববার শতাধিক গুম খুনের মামলায় সাক্ষ্য দেন জিয়াউল আহসানের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। সাক্ষ্যে তিনি ইলিয়াস আলী গুম নিয়ে জিয়াউল আহসানের সম্পৃক্ততা ও গুমের বর্ণনা তুলে ধরেন। একবার জিয়াউল আহসানের নেতৃত্বে তিনি মহাখালী ব্রিজের কাছে যান। সেখানে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, আপনাদের কথা মতো গল্ফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের পরে অপারেশন রেবেল হান্ট পরিচালনা করে 10 বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ করে এবং পোস্তগোলা ব্রিজের কাছে নদীতে নিয়ে গুলি করে হত্যার অভিযোগও সাক্ষ্যে উল্লেখ করেন ইমরুল কায়েস। তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে তাকে বিভিন্ন বিশেষ প্রক্রিয়ায় 2টা পদ্ধতিতে তিনি হত্যা করেছেন বলে বলছেন। একটা প্রক্রিয়ার কথা তিনি বলেছেন যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল আহসানের আইনজীবী। আমরা সাক্ষী জেরাতে ওনার কাছ থেকে বের করে নিয়ে আসব, উনি কি ছিলেন সেটা বের করে নিয়ে আসব। উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মুখস্থ কথা। সাক্ষীর জবানবন্দিতে গুম, পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী অভিযান সহ 7টি ঘটনায় 30 হত্যাকাণ্ডের বর্ণনা উঠে আসে। ইমরুল কায়েসের সাক্ষ্য গ্রহণ শেষ হলে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের কানাইঘাটের 5 তরুণ। কর্মস্থলে যাওয়ার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। আর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। সিলেট থেকে নাজাত আহমদ পুরকায়েস্তের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পরিবারের সচ্ছলতা আনতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাড়ি জমিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার 5 যুবক। রবিবার সকালে প্রতিদিনের মতো কাজে যাচ্ছিলেন তারা। পথে নিয়ন্ত্রণ হারায় গাড়ি, প্রাণ হারান 5 জন।
নিহতরা হলেন আক্তালু গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাছতালু গ্রামের মস্তাক আহমদ, জুবার আহমদ এবং কাদের আহমদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেটা 8 নম্বর জিঙ্গাবাড়ি ইউনিয়ন, ওনার ইউনিয়নের ঘটনা আমি চেয়ারম্যানের কাছ থেকে কনফার্ম হতে পারছি। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান তারা। এদিকে নিহতের স্বজনদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন পুলিশ সুপার। মরদেহ দেশে আসার পরে এখানে আনা, দাফন করা, এসব বিষয়ে আমাদের যে কোনো ধরনের সহযোগিতা আমরা তাদেরকে করব এবং তাদের প্রতি আমরা আমাদের সহমর্মিতাটা আমরা জানিয়ে এসেছি। নিহতদের মরদেহ কাতারের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অতিবৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার আশঙ্কায় আছেন তিস্তা পাড়ের হাজারো মানুষ। ধস দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে। এদিকে ভারতের মেঘালয়ে অতি ভারী বর্ষণে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি ঢল নেমেছে। এতে 5টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ঘটনায় সাদা পাথর পর্যটন এলাকা বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ধস দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষাবাদে। উজান থেকে নেমে আসা ঢলে নদীর পানি বাড়ায় ভেঙে গেছে গত বছর করা বাঁশের পাইলিং। এদিকে তিস্তার পানি যে কোনো সময়ে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী 72 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ফলে দুশ্চিন্তায় আছেন তিস্তা পাড়ের হাজারো মানুষ। ভয়, খুব আতঙ্কে আছি, কেননা আমাদের গরু ছাগল নিয়ে বা কোথায় আমরা যাবো এটা আমরা খুব চিন্তিত আছি। আমরা চাই এই সরকার আমলেই কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বন্যায় পানি ওঠে, করা কষ্ট, খাওয়া দাওয়া কষ্ট, গরু বাছুর নিয়ে কষ্ট হয় আমাদের। অন্যদিকে ভারতের মেঘালয়ে অতি ভারী বর্ষণে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি ঢল নেমেছে। এতে 5টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঢলের প্রভাবে পর্যটন কেন্দ্র, সাদা পাথরের দোকানপাট পানিতে ভেসে গেছে। সিলেটের প্রধান 2 নদী সুরমা ও কুশিয়ারার পানি পৌঁছে গেছে বিপদসীমার কাছাকাছি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে কড়া নিরাপত্তার মধ্যে আজ অনুষ্ঠিত হলো বহুল আলোচিত নিট পুনঃপরীক্ষা। এদিকে ককরোচ জনতা পার্টি পুলিশের নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে যন্তর মন্তর এলাকায় বিক্ষোভ অব্যাহত রেখেছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বিক্ষোভে কৃষকদের যোগ দেওয়ার আহ্বানও জানান। কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হলো ভারতের বহুল আলোচিত নিট পুনঃপরীক্ষা। প্রশ্নপত্র ফাঁসের কারণে 3 মে অনুষ্ঠিত প্রথম পরীক্ষাটি বাতিলের পর দেশ জুড়ে বিক্ষোভে নামে ককরোচ জনতা পার্টি। এর পরপরই প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির মতো অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবছর পরীক্ষায় অংশ নিয়েছেন 22,80,000 শিক্ষার্থী। মোট কেন্দ্রের সংখ্যা 5,440টি। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পর শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। ভয় তো আছেই, কারণ প্রশ্নপত্র এর আগেও একবার ফাঁস হয়েছে। এটা একবারের ঘটনা নয়, প্রতি বছরই এমনটা হয়। তবে শিক্ষার্থীদের নির্দ্বিধায় পরীক্ষায় অংশ নিতে আহ্বান জানান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিকে পুলিশের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে পরীক্ষার দিনই অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভের ঘোষণা দিল ককরোচ জনতা পার্টি। দাবি, অবিলম্বে পদত্যাগ করতে হবে শিক্ষামন্ত্রীকে, অন্যথায় যন্তর মন্তর এলাকায় চলবে বিক্ষোভ। এই আন্দোলনে কৃষকদের যোগ দেওয়ার আহ্বান জানান দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। যদি আপনারা আজ রাস্তায় নেমে আমাদের পাশে না দাঁড়ান, তাহলে এই সংকট কখনোই দূর হবে না। প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার।
দাবি আদায় না হলে 27 জুন থেকে অনশন ধর্মঘটের হুঁশিয়ারি দেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হওয়া বিক্ষোভে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেও ব্যানার পোস্টার ছাপায় দলটি। আন্দোলনটি ধীরে ধীরে সরকার বিরোধী বিক্ষোভের রূপ নেবে বলে ধারণা সংশ্লিষ্টদের। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। সাথে থাকা ধন্যবাদ সবাইকে।